আমি যেখান থেকে তোমাদের হচ্ছে আমি শেষ করেছিলাম, মানে স্টপ করেছিলাম পলিটি পিওয়াইকিউ গুলো পড়িয়ে সেইখানে হচ্ছে তোর তোর বলছি তোমাদের হচ্ছে আমি সেখান থেকে আবার হচ্ছে স্টার্ট করছি। ঠিক আছে, পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো। ওকে, দেখো তোমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ কবে আমাদের হচ্ছে অ্যাডাপ্ট করা হয়, এইটা ছিল হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এই ভয়েস শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা শোনা হ্যাঁ, যাচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার হচ্ছে আমাদের কোশ্চেন দিয়েছে যে ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডাপ্ট করা হয়, আমি এগুলো পড়িনি, তারপর হচ্ছে তোমাদের পয়েন্ট গুলো লেখাবো। এখানে আগে কোশ্চেন অনুযায়ী পড়ো, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডাপ্ট করা হয় হচ্ছে এখানে জুলাই 1947 দেয়া আছে। অরিজিনাল ডেটটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে জানো, সেটা হচ্ছে 22শে জুলাই, 22nd জুলাই। অপশনে দেয়া নেই, অপশনে অনেক সময় তোমার 22 23 এরকম করে কায়দা করে করে দেয়। দেখো আমাদের একটু দেখতে গিয়ে আর হচ্ছে জিনিসটা কি বলে, একটু আমাদের কঠিন জিনিস হিসাব ধরে আমাদের পড়তে হবে। তাতে কি হবে, তাতে হচ্ছে আমাদের যে কোশ্চেন যদি খুব স্ট্যান্ডার্ডও হয়, আর যদি করাপশন হয়, তাতে ভালো নাম্বার থাকলে তো কিছু পায়। ঠিক আছে, হাই নাম্বার গুলোকে তো সরাতে পারবে না, সেইটা হচ্ছে আমাদের সুবিধা। তাই আমাদের ক্ষেত্রে তোমার হচ্ছে অপশন হচ্ছে 22nd জুলাই 1947। ঠিক আছে, এই যে তারপর একটা দেখো, তারপর একটা কি বলেছে, বলেছে দা হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার, এটা তোমার হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আগের দিন পড়িয়েছি। 389 জন মেম্বার ছিল, তার মধ্যে কিছু এসেছিল প্রিন্সলি স্টেট থেকে, কিছু প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে, আর 4 জন এসেছিল তোমার চিফ কমিশনার প্রভিন্সিস। 292 জন হচ্ছে যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, 93টা হচ্ছে ইন্ডিয়ান স্পিড স্টেট, আর 4টে হচ্ছে মেম্বার। এই ডিভিশন গুলো খুব ভালো করে পড়বে। যারা ক্লাসের শেষে ভাবছ কি হচ্ছে পিডিএফ হচ্ছে পেয়ে যাবে, আমাকে যে নাম্বারটা থেকে তোমাদের হচ্ছে গ্রুপে লিংকটা গেল, সেই হচ্ছে তোমার হচ্ছে সেটার থেকে মেসেজ করবে, তাহলে তোমার খাওয়া হলে একটু জল দেওয়া বোতলে। ঠিক আছে, আচ্ছা, হুইচ ওয়াজ নট কারেক্টলি ম্যাচ। দেখো 10 শিডিউলে আমাদের হচ্ছে শিডিউল গুলো প্রত্যেকটা হচ্ছে 12 খানা শিডিউল আছে, এই প্রত্যেকটা শিডিউলে কি আছে ফিক্স বলে দেবো। আগে হচ্ছে দেখো এখানে কোনটার সাথে কোনটা ভুল আছে। সেকেন্ড শিডিউলে বলা আছে প্রত্যেকটা হচ্ছে যে আমাদের যে বডি গুলো, মানে হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজ, লোকসভা, রাজ্যসভা স্পিকার, তারপর হচ্ছে যে উপরাষ্ট্র তোমার স্পিকার, চেয়ারম্যান, এদের সবার হচ্ছে স্যালারি আর অ্যালাউন্সেস গুলো পাবে। ফিফথ শিডিউলে বলা আছে হচ্ছে তো তোমার বলা হচ্ছে যে শিডিউলস এরিয়া, বিভিন্ন তোমার হচ্ছে যে উপজাতি বা জনজাতি প্রসারিত যে এলাকাগুলো তাদের কি হবে। সিক্স শিডিউলে তোমার বলা আছে হচ্ছে তোমার বিভিন্ন সিক্স শিডিউলে 3টে রাজ্য আছে, মনে রাখবে কি, এটিএম। এটিএম মানে কি, আসাম। এটিএম উইদাউট হচ্ছে মানি, মানি মানে কি চলে আসবে হচ্ছে মণিপুর। ঠিক আছে, তার মানে কি কি আছে, আসাম, ত্রিপুরা, আসাম হচ্ছে তোমার হচ্ছে যে এখানে আরেকটা আছে, ত্রিপুরাও আছে, এখানে অপশনটা দেয়নি। এখানে কি কি আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম। উইদাউট মানি মানে খালি মণিপুরটা বাদ চলে গেছে। ঠিক আছে, টেন শিডিউলে পঞ্চায়েত বলা নেই। 10 শিডিউলে তোমার আমাদের বলা আছে দাদা কি, বলছি এখানে নাগাল্যান্ডও হবে হ্যাঁ না? হ্যাঁ নাগাল্যান্ডও হবে, আমি বলছি নাগাল্যান্ডও হবে। ঠিক আছে, তোমার হচ্ছে ইয়েতে 10 শিডিউলে তোমার বলা আছে হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি তোমার ইয়ে করে নেয়, তোমার হচ্ছে মানে যদি দল বদলু করে নেয়, তাহলে তার হচ্ছে কিভাবে মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যাবে, সেইটা সম্বন্ধে বলা আছে হচ্ছে 10 শিডিউল। ঠিক আছে, আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ অনলি ওয়ান আর্টিকেল, কোন পার্টে একমাত্র একটা আর্টিকেল আছে। আর্টিকেল মানে কি, ধরো আমাদের 300 অলমোস্ট 445টা আর্টিকেল আছে, প্রত্যেকটা আর্টিকেল তো খুঁজে খুঁজে দেখবে না, কিছু কিছু সেম প্রপার্টি, ধরো নাগরিকত্বর আর্টিকেল গুলো 5 to 11 এটা একটা পার্টে আছে। ফান্ডামেন্টাল রাইটস এর 12 থেকে তোমার বলা আছে হচ্ছে 35-এ। তারপর হচ্ছে যে তোমার ডিপিএসপি বলা আছে হচ্ছে তোমার 36 থেকে 51-তে। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যে প্রত্যেকটা যেরকম থোক থোক করে বলা আছে গোছাই, গোছাগুলোকে বলা হচ্ছে এক একটা হচ্ছে পার্ট। এরকম সেই রকম একটা 20 নম্বর পার্ট আছে, সেই 20 নম্বর পার্টে হচ্ছে একটাই আর্টিকেল আছে 360, সেটা কিসে, সেটা হচ্ছে আমাদের সংবিধান যে সংশোধনী গুলো হয়, সেই সংশোধনী গুলো রিলেটেড হচ্ছে এই পার্টটা, সেটা হচ্ছে পার্ট 20। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, কোনটা ম্যাচ না। পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটস আছে, পার্ট 11 এ আছে হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, পার্ট পার্টের সাথে আছে, আবার অনেক সময় কোশ্চেন দেখে শিডিউলের সাথে গুলিও না। 7 শিডিউলে বলা আছে কিন্তু ইয়েতে, আর এটা কিন্তু পার্টের, পার্ট তোমার ইয়েতে কি, পার্ট 12 এ বলা আছে ফিনান্স প্রপার্টি, আর পার্ট ইয়েতে 19-এ লিখেছে অ্যামেন্ডমেন্ট। না একটু আগে কি বললাম, পার্ট 20 তে বলা আছে হচ্ছে অ্যামেন্ডমেন্ট এই 360 আর্টিকেলের সম্বন্ধে, তাই হবে হচ্ছে তোমার পার্ট 19।
ঠিক আছে, কোন রাজ্য প্রথম হচ্ছে প্রথম ভাষার ভিত্তিতে হয় হচ্ছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন মানে কি? ইন্ডিয়া দ্যাট ইজ নট এ ফেডারেশন অ্যাজ এ, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমার বিসিএস মেন্স এর কোশ্চেন। ঠিক আছে, দ্যাট ইজ ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট এ রেজাল্ট অফ এগ্রিমেন্ট বিটুইন স্টেট। মানে কি, যেটা ধরো আমেরিকাতে যখন হচ্ছে তোমার ওয়ার অফ মানে তোমার একসাথে ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, তখন কি হয়েছিল, আমেরিকার তো অনেক বড় বড় প্রভিন্সেস, তারা হচ্ছে একটা চুক্তির মাধ্যমে, মানে এটা হচ্ছে ডিক্লারেশন অফ অ্যাক্সেশন, সেটার মাধ্যমে সমস্ত এগ্রিমেন্ট করে করে সেগুলো হচ্ছে যোগ হয়েছে। কিন্তু ভারতবর্ষের গুলো কি, ভারতবর্ষের মধ্যে এরা হচ্ছে সব একসাথে হয়ে মিলিত হয়ে গেছে। ঠিক আছে, এরকম কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমার হচ্ছে কোনো এগ্রিমেন্টের মাধ্যমে যুক্ত নেই। মানে কি, ইন্ডিয়ান একটা ফেডারেশন, ফেডারেশন মানে একসাথে থাকাকে বলা হয় হচ্ছে ফেডারেশন। ঠিক আছে, দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান কে ছিলেন, আগের দিন কনস্টিটিউশন অ্যাসেম্বলি বুঝিয়েছিলাম। চেয়ারম্যান ছিলেন হচ্ছে তোমার ডক্টর তোমার রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো। এরকম, তারপরের কোশ্চেন কি আছে, বলেছি নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। বলেছিলাম সাব কমিটি গুলোর মধ্যে আসবে, সাব কমিটির তোমার মেম্বার ছিলেন হচ্ছে জে বি কৃপালানি। জে বি কৃপালানি কে ছিলেন, ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্স হয় তখন তিনি ছিলেন হচ্ছে কংগ্রেস প্রেসিডেন্ট। এইরকম হচ্ছে অ্যাসোসিয়েটেড করে করে পড়বে, তাহলে দেখবে যে সবকিছু মনে থাকবে, ওই একটা একটা করে পড়তে বললে তখন সব ভুলিয়ে যাবে। আর যে বা যারা যে পরীক্ষায় দিচ্ছে সেই পরীক্ষার মক কিন্তু টেক্সট বুক থেকে ডেলি দাও, মক না দিলে কিন্তু কোনো রকম হাজার পড়ে গিয়েও কোনো লাভ নেই, কোনো ইমপ্রুভমেন্ট হবে না। ঠিক আছে, কবে ডেট দেবে সেই অনুযায়ী টায়ার টুর মক দেবো, ওই করে আর সময় পাবে না। টায়ার ওয়ানের মক এখন থেকে দিতে শুরু করো। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, একটু বলতাম, একটা ব্লুটুথটা কানেক্ট থাকলে প্রবলেম হবে, ব্লুটুথটা অফ করে। আচ্ছা, দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ইউনিয়ন টেরিটরি অ্যাটেইন স্টেটহুড। 1987 সালে কোন রাজ্য হয়, 1987 সালে হয় হচ্ছে তোমার প্রথম স্টেটহুড পায় হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, তার আগে তোমার অরুণাচল প্রদেশকে বলা হতো এনইএফএ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, এনইএফটি সরি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস। ঠিক আছে, আচ্ছা, 53তম সংবিধান সংশোধনীতে কোন ইয়েতে দেওয়া হয়, 53তম সংবিধান সংশোধনীতে দেওয়া হয় হচ্ছে তোমার মিজোরাম। হলো। আচ্ছা, মানে আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো এক একটা বিভিন্ন রাজ্যের মধ্যে যুক্ত ছিল, বা আমাদের ওই যে উত্তরপ্রদেশ, সেইটা হচ্ছে বিভিন্ন, যেমন উত্তরপ্রদেশ থেকে ভেঙে সাইডে উত্তরাঞ্চল হয়, সেই উত্তরাঞ্চলের পরে পরে নাম হয় হচ্ছে উত্তরাখণ্ড। আগে উত্তরপ্রদেশের মধ্যে হিমাচল প্রদেশও ছিল, সেটা পরে তাকে হচ্ছে আলাদা করা হয়। আচ্ছা, কি ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য স্পেশাল পাওয়ার পজিশন জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কি ছিল, ইন্ডিয়ান ল নট অ্যাপ্লিকেবল, না এরকম কোনো নিয়ম ছিল না। এটা ইন্ডিয়ান ইউনিয়নের পার্ট নয়, না অবশ্যই পার্ট ছিল। ইট হ্যাজ ইটস ওন কনস্টিটিউশন, না সেপারেট জুডিশিয়ারি ছিল না, ওন কনস্টিটিউশন। ওন কনস্টিটিউশনে কি ছিল, আমাদের নর্মাল রাজ্যের বিধানসভা 5 বছর হলে এটাতে থাকতে হচ্ছে 6 বছর। আমাদের নর্মাল তোমার হচ্ছে বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে কি মহিলারা নর্মাল ভাবে সিটে কন্টেস্ট করতে পারতো, কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যখন 370 অ্যাব্রোগেট হওয়ার আগে কি নিয়ম ছিল, 370 অ্যাব্রোগেট হওয়ার আগে নিয়ম ছিল যে ওখানে মহিলারা পার্টিসিপেট করতে পারবে না। ওইখানকার যারা তোমার হচ্ছে মানে বাসিন্দা, স্থায়ী বাসিন্দা এবং পুরুষরা, তারা হচ্ছে বেশি তোমার অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, দ্য প্রিএমবেল, প্রিএমবেল মানে হচ্ছে আমাদের কোন সালে হচ্ছে আমাদের যে সংবিধানের যে প্রস্তাবনা, সেটা কোন সালে অ্যামেন্ড করা হয়, 1976 এ। ঠিক আছে, 1976 এ হচ্ছে বিখ্যাত সেই কেশবানন্দ ভারতী কেস জাজমেন্ট হয়, একদিন বলছিলাম। ঠিক আছে, কেশবানন্দ ভারতী, একটা জিনিস বলে দিই, কেশবানন্দ ভারতী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কিন্তু কেস নয়, কেসটার নাম হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস কিন্তু। ঠিক আছে, এইটা একটু মনে রাখবে যে কেশবানন্দ, লিখে দিই, কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা, ইউনিয়ন অফ ইন্ডিয়া অনেক জায়গায় লেখা থাকে, সেটা ভুল, কেরালা গভর্নমেন্টের কেস কিন্তু। ঠিক আছে, আচ্ছা, দেখো তারপরে হুইচ অফ দ্য ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি ফর্ম করা হয়েছিল কবে, 29 আগস্ট হচ্ছে ফর্ম করা হয়েছিল। আচ্ছা, সংবিধান তৈরি হচ্ছে কতদিন সময় লেগেছিল বলো, আগে যারা ক্লাসে করেছে তাদের এটা পারা উচিত, বলো কত বছর, কতদিন, কত বছর, কতদিন, কত মাস লেগেছিল, আমি বলে দিয়েছিলাম, বলো বলো, এদের পারা উচিত তো, যারা আরো বাকি যারা আছে তোমাদের তো পারা উচিত, কত, 2 বছর 11 মাস 12 দিন, বুঝা গেছে। The Constitution of India enacted by the Constitution Assembly set up করা হয়েছিল কিসের আন্ডারে, সেট আপ করা হয়েছিল কিসের, ক্যাবিনেট মিশনের নাম দিয়েছিল,
মন্ত্রী ক্যাবিনেট মিশন থেকে বলা হয় যে একটা বডি করা হবে যারা নিজেদের আইন কানুন তৈরি করবে, সেটাকে সেখানকার মানুষই দিয়ে দেবে। ইন্ডিয়ান ফ্ল্যাগে তোমার হচ্ছে হুইলটার কালার কি? হুইলটার কালার দেখে মনে হয় কালো, আদতে হচ্ছে নেভি ব্লু। তোমার 24টা স্পোক থাকে, সেই 24টা স্পোক হচ্ছে আমাদের লাইফের বা নেশনের প্রসপারিটি, যে তোমার 24টা রুলস বা নিয়ম সেটাকে হচ্ছে ডিফেন্ড করে। ইউনিয়ন টেরিটরিজ, ইউনিয়ন টেরিটরি কোথায় বলা আছে? ইন্ডিয়ান টেরিটরি বলা আছে হচ্ছে ফার্স্টেরটাতে কি লেখা আছে? ইন্ডিয়া কমা দিয়ে লেখা আছে হচ্ছে দ্যাট ইজ ভারত। এটা মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে দ্যাট ইজ, ঠিক আছে? এই দ্যাট ইজ ভারত মানে কি? ইন্ডিয়া ভারত। তাই জন্য কোনো আমাদের কোথাও কেউ যদি বলে হচ্ছে যে হিন্দুস্তান, হিন্দুস্তান বলে কোনো টার্ম নেই আমাদের সংবিধানে। তারপরে বা হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষ টার্মটা হচ্ছে অ্যাজ এ আমরা ইন্ডিয়ার তোমার ইয়েতে বাংলা ট্রান্সলেশনে করি, কিন্তু অ্যাজ এ কনস্টিটিউশনাল ভাবে আমাদের নো হিন্দুস্তান নো ভারতবর্ষ, দুটো কথা লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। যেমন একটা জায়গায় বিতর্ক হয়েছিল না যে পিএম অফ ভারত কেন লেখা আছে? ভারত লিখতেই পারে, বরং লেখাটা ভুল নয়, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, একই, দুটো কনস্টিটিউশনাল, তার দুটোই লিগাল ভ্যালিডিটি এক, দুটোর কোনো আলাদা নেই লিগাল ভ্যালিডিটি, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট, কোনটা কি করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? কি করা হয়েছিল? সেকুলার, সোশ্যালিস্ট, দুটো বড়, কিন্তু আরেকটা টার্ম অ্যাড করা হয়েছিল, সেটা শহরে হচ্ছে হ্যাঁ ইন্টিগ্রিটি, ঠিক আছে? এই তিনটে টার্ম হচ্ছে তোমার অ্যাড করা হয়েছিল, হলো? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব, ইন্ডিয়াকে কি করে? ইন্ডিয়াকে ডেসক্রাইব করে অ্যাজ এ হচ্ছে স্টেট গুলো একসাথে আছে, ইউনিয়ন অফ স্টেটস, হলো? দেখো, হুইচ অফ দ্য ফলোইং দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কোনটাকে বলেছিল যে কনস্টিটিউশনের সোল? কনস্টিটিউশনের সোল বলেছিল হচ্ছে প্রিয়াম্বেল, এই কথাটা বলেছিল ঠাকুরদার ভার্গব। আর একটা তোমরা যার সাথে ঘুরিয়ে ফেলো সেটা হচ্ছে আর্টিকেল 32, সেটা বলেছিল তোমার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর বি আর আম্বেদকর। তিনি বলেছিলেন কি? আর্টিকেল 32 কে বলেছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। বোঝা গেল? এই জিনিসগুলো ঘোলাবে না, জিনিসগুলো বলছি, জিনিসগুলো বারবার মন দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে। দ্য পাওয়ার টু ফর্ম এ নিউ স্টেট, নিউ স্টেট ফর্ম করার পাওয়ার, সব সময় জানবে ভারী কাজ করার পাওয়ার একমাত্র হচ্ছে পার্লামেন্টের হাতে আছে। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? লোকসভা, লোয়ার হাউস, আপার হাউস, রাজ্যসভা, আর হচ্ছে তোমার অবশ্যই যেটা থাকে প্রেসিডেন্ট, কারণ লোকসভা বিল পাস করলো, হলো, রাজ্যসভা দিল, বিলটা হচ্ছে বিলই থাকলো, এর উপরে হচ্ছে প্রেসিডেন্ট যতক্ষণ না সিগনেচার করছে ততক্ষণ বি থেকে এ হচ্ছে না, মানে বিল থেকে অ্যাক্ট হবে না। ওই জন্য আবার অ্যাক্ট হয়ে যাওয়ার পর সরকার থেকে যখন আবার হোম মিনিস্ট্রি থেকে তার হচ্ছে জিও বা গ্যাজেট পাস করা হবে, তখন সেটা হয়ে যায় হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। এই জিনিসগুলো টেকনিক্যাল টার্ম গুলো জানবে, তাহলে পড়তে সুবিধা হবে, হলো? আচ্ছা, এইটাতে আমি এত কাটাকুটি করছি, যে পিডিএফ তোমরা পাবে সেটাতে এত কাটাকুটি থাকবে না, সেটা একদম ক্লিন একদম পিডিএফ থাকবে, ঠিক আছে? আচ্ছা, দ্য স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, স্টেট রিঅর্গানাইজেশন মানে এই যে স্বাধীনতার পর স্টেট গুলোকে কিভাবে কোনটা সাজাতে হবে, তার বাউন্ডারি কোনটা কি হবে, এটা করেছিল হচ্ছে তোমার ফয়সাল আলী কমিশন, ঠিক আছে? আচ্ছা, কোথায় গেল? হুইচ অফ দ্য স্টেট রিঅর্গানাইজেশন প্রথম যখন করেছিল তখন করেছিল হচ্ছে 14টা স্টেট আর হচ্ছে 6টা ইউনিয়ন টেরিটরি। ইন্ডিয়া কি প্রোভাইড করে? ইন্ডিয়া প্রোভাইড করে হচ্ছে তোমার সিঙ্গেল সিটিজেনশিপ। আচ্ছা, এখানে আর একটু সিটিজেনশিপের কনসেপ্ট একটু বলে দিই। সিটিজেনশিপ আমাদের ভারতবর্ষের, আচ্ছা দাঁড়া একটা পেজ নিই, পেজ নিয়ে বলি, নাহলে বলতে অসুবিধা হবে, দাঁড়া। ও, আমাদের ভারতবর্ষে যে সিটিজেনশিপটা হয়, আমাদের ভারতবর্ষের হচ্ছে সিটিজেনশিপ, সিটিজেনশিপ মানে হচ্ছে তোমার নাগরিকত্ব। এই নাগরিকত্ব হয় হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? তুমি নাগরিক হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, তুমি একমাত্র ইন্ডিয়ান সিটিজেন ভ্যালিড, তুমি কোনো ওয়েস্ট বেঙ্গলের নয়, তুমি কোনো অন্ধ্রপ্রদেশের নাগরিক নয়, তুমি একমাত্র ইন্ডিয়ার হচ্ছে নাগরিক। কিন্তু আমেরিকার ক্ষেত্রে জিনিসটা আমেরিকার ক্ষেত্রে হয় হচ্ছে তোমার জিনিসটা ডুয়াল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপ কি? তুমি হচ্ছে অ্যাজ এ আমেরিকান সিটিজেন, তুমি আমেরিকান, যেটার জন্য পাও হচ্ছে তুমি গ্রিন কার্ড, ঠিক আছে? মানে তুমি পাও না, ওনারা পায়। আরেকটা কি, আমেরিকার বিভিন্ন প্রভিন্স আছে,
বুফন্স, লুসিয়ানা, তারপর হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন হচ্ছে লস অ্যাঞ্জেলেস, এলএ, ঠিক আছে, সেগুলোর এক একটা প্রভিন্সে সেগুলোর হয় হচ্ছে তোমার প্রভিন্সিয়াল সিটিজেনশিপ। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অনারারি বলে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার ডাবল সিটিজেনশিপ। ডাবল সিটিজেনশিপ মানে কি, ধরো এ একজন ব্যক্তি, এর কাছে দুটো নাগরিকত্ব আছে। যেমন এ দিয়ে কেন বললাম পপুলার হচ্ছে, ধরো অমর্ত্য সেন। অমর্ত্য সেন হচ্ছে ডবল সিটিজেনশিপ পান। কি, উনি হচ্ছে জন্মগতভাবে ভারতবর্ষের নাগরিক, ইন্ডিয়ান নাগরিক, কিন্তু ওনাকে হচ্ছে ইউএসএ সিটিজেনশিপ, লন্ডন, ইউকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে, মানে একজন ব্যক্তির কাছে অনেকগুলো সিটিজেনশিপ আছে। এইটা হচ্ছে তোমার ডুয়েল, এই তোমার ডবল সিটিজেনশিপ। বুঝতে পেরেছো সবাই যারা শুনছো? সিঙ্গেল, ডুয়েল, ডবল সিটিজেনশিপ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। দা। আচ্ছা, দেখো পরেরটা। বিদিশা ছিল নাকি, এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট ছিল না, কেমন হলো? আচ্ছা, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট কত সালে হয়? তোমার হচ্ছে 1990। এখানে বলে দিই, চেমসফোর্ড হচ্ছে তোমার হচ্ছে ভাইস রয়, আর মন্টেগু ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। এইভাবে হচ্ছে নামগুলো পড়ি, যেমন আমরা পড়ি হচ্ছে তোমার মানে কি, মরলে মিন্টো রিফর্মস। মরলে মিন্টো মানে এখানে কি, মিন্টো টু ছিল হচ্ছে ভিআর মানে ভাইস রয়, আর মরলে ছিল হচ্ছে তোমার আহ কি বলে যেন, সেক্রেটারি অফ স্টেট। বোঝা গেল? এতে মানে ধরো এখনকার হিসাবে তোমার হচ্ছে প্রধানমন্ত্রী, আর তার হচ্ছে চিফ সেক্রেটারি। বোঝা গেল? আচ্ছা, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু কাশ্মীর, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। সেপারেট জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্স ছিল না, সেপারেট জুডিশিয়ারি নয়, একটা ওলাদ দেওয়া তো হবেই না, মতো সেপারেট কনস্টিটিউশন। আর্টিকেল 370 কে বর্তমানে অ্যাব্রোগেট করে দেওয়া হয়েছে। হলো এইবার দেখো, এবার হচ্ছে টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি। আচ্ছা, এবার বলো যারা পুরনো, ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্স কি, ডিপিএসপি সোর্স কি, আর ফান্ডামেন্টাল ডিউটির সোর্স কি, বলো? ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে বলো? এই কি, ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে মনে পড়ছে না? ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস এর সোর্স কি? কি অবস্থা! ইউএস। ইউএসএ, হ্যাঁ। ডিপিএসপি হ্যাঁ, হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। এফডিটা মনে এফডি নেই। ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। Yes, sir. সোভিয়েত রাশিয়া থেকে। আচ্ছা, সেপারেট দ্য ডাইরেকশনস অফ সেপারেশনস অফ জুডিশিয়ারি ফ্রম হচ্ছে এক্সিকিউটিভ, জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করতে হবে মানে কি, আর্টিকেল 50 মানে হচ্ছে আমাদের ভারতবর্ষে তিনটে উইং থাকবে। একটা হচ্ছে তোমার লেজিসলেটিভ, মানে হচ্ছে তোমার লোকসভা, রাজ্যসভা, বা স্টেটের ক্ষেত্রে বিধানসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, সরি। তারপরে আরেকটা থাকবে হচ্ছে এক্সিকিউটিভ, মানে হচ্ছে তোমরা যেগুলো হবে অফিসার বিভিন্ন। আরেকটা থাকবে হচ্ছে জুডিশিয়ারি, যেখানে হচ্ছে জাজরা থাকে। এর কাজ হচ্ছে একে করা, এর কোনো একটা হচ্ছে তোমার কাজ, যে আইনগুলো পাস করবে সেগুলোকে এক্সিকিউটিভ অর্ডার করে করে আইন করবে, কিন্তু এদের দুজনার কোনো কাজ থাকবে না, এর উপর রোল থাকবে না। হচ্ছে এদের দুজনের কাজকে ভেরিফাই করবে, যদি ভুল হয় ডিরেক্ট ক্যান্সেল করে দেবে। এর চাপে এমন নয় যে কোনো একটা ভুলকে বলবে না। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার আমাদের কাজ। আচ্ছা, রাইট এগেইনস্ট দাদা, ডিপি। হ্যাঁ বলো, দাদা, বলো বলো তো বলো। বলছি একটা একটা আছে না, ওই যে পড়িয়েছিল ভুলে গেছিলাম, মনে পড়লো যে স্টেট অফ, এটা বলে না কেরালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা আছে না, স্টেট অফ কর্ণাটকা ভার্সেস কি, ওটা একটু বলে দেবে, একটা স্টেট অফ কর্ণাটকা ভার্সেস কি একটা ভুলে গেছি আমি। স্টেট অফ মানে কর্ণাটকা ওটা ভার্সেস কিসের কেস বলো, কি রিলেটেড বলো সেটা তো? তো মনে মনে পড়ছে না। এই তুমি যেটা বললে না, কেশরানন্দ কেস ভার্সেস স্টেট অফ কেরালা, এটা বললে না স্টেট অফ কর্ণাটকা ভার্সেস, মানে ওটা মনে পড়ছে না, এটা ও এখানেই আচ্ছা ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি, এসআর বোম্বাই জাজমেন্ট, বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এসআর বোম্বাই জাজমেন্ট হচ্ছে আমাদের যখন ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসেন ইন দ্যাট সেন্স, মানে 1976 সালে তোমার হচ্ছে করে দেন উনি, হট করে যখন 78 সালে, আবার যখন 77 সালে যখন ইমার্জেন্সি তুলে দেন। ওনার কাছে গল্প বলে দিই, গল্পের মতো বললে জিনিসটা মনে থাকবে। ওনার কাছে নাকি আইবি রিপোর্ট ছিল যে তোমার আর কি, উনি ইলেকশন ঘোষণা করলে হয়ে যাবে, তার ইমার্জেন্সির সময় ও যা খুশি তাই করেছে, মানে যে বিরোধী কথা বলতো তাকেই জেলে পুরে দেওয়া হতো। তো এইরকম করে দেওয়ার পর যখন ভোট হয় তখন কংগ্রেস বিপুল ভাবে হেরে যায়। তখন ক্ষমতায় আসে হচ্ছে জনতা পার্টি।
এখনকার বিজেপি না, সেটা এই যে জনতা পার্টি থেকে অনেক ফ্র্যাকশনে বিজেপি হয়েছে, ঠিক আছে। জনতা পার্টির সরকার এসে তোমার হচ্ছে মোরারজি দেশাই করে, এবং কর্ণাটকেও তোমার হয় হচ্ছেও জনতা পার্টির সরকার আছে, কিন্তু এই জনতা পার্টির সরকারকে বাইরে থেকে কংগ্রেসের একটা সাব গ্রুপ তারা হচ্ছে সাপোর্ট দিচ্ছিল, তাই জন্য সরকারটা টিকে ছিল। হট করে ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তে সেই বাইরের গ্রুপটা জনতা পার্টির সরকার থেকে সমর্থন তুলে নেয়। তা তখন কি হয়, তখন সরকারটা পড়ে যায়, আবার হচ্ছে ইলেকশন ঘোষণা হয়, আবার ইন্দিরা গান্ধী হচ্ছে তোমার ক্ষমতায় আসেন। কিন্তু কর্ণাটকের ওই রাজ্যটাতে, যেটাতে হচ্ছে তোমার ইয়ে ছিল, এসআর বোম্বাই ছিলেন, তিনি হচ্ছেন, তিনি বসবাস, আশেপাশে যত যারা ছিল কংগ্রেস গভর্নমেন্ট তারা সব মানে কংগ্রেসের ইয়েদের মেনে নেয়, কিন্তু উনি বলেছিলেন যে না, আমি জিতে এসে আমি কেন করব। তখন কি হয়, তখন ওখানকার যে তোমার কি বলেছিল রাজ্যপাল ছিল, তিনি এমার্জেন্সি জারি করে দিয়ে তিনি বলেন যে না, এটাকে হচ্ছে এইভাবে হবে না, সরকার ফেলে দেবে। সেই মামলা বহুদিন চলে, প্রায় 5 বছর পর তার জাজমেন্ট আসে। জাজমেন্ট এসে বলা হয়, সেটা হচ্ছে সেই মামলাটাকেই বলে হচ্ছে এসআর বোম্বাই ভার্সেস হচ্ছে কর্ণাটক। সেই মামলাটাতে তোমার বলা হয় যে না, এরকম দুমদাম কোনো কিছু করে কারোর ওপর তোমার হচ্ছে এই 356 জারি করে বা কোনো অমনিপাস অর্ডার পাস করে কোনো রাজ্যের হচ্ছে ক্ষমতাকে তুলে দেওয়া যায় না। এটাই হচ্ছে এসআর কোন বোম্বাই কোন ভার্সেস, সালে হয়েছিল এটা, কোন সালে? এসআর মুম্বাই ভার্সেস মামলা, এসআর মুম্বাই ভার্সেস মামলাটা তোমার হয়েছিল মানে মামলার জাজমেন্ট আসে হচ্ছে তোমার অনেক পরে। তোমার এসআর মুম্বাই মামলা হয়েছিল তোমার ইয়েতে তোমার 1994 সালে, ঠিক আছে। ডেটটা দেয়া ওকে, হয়েছিল তোমার বুঝতে অনেক পরে দেয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু তোমার হচ্ছে মামলাটা হয় হচ্ছে তোমার ওই যখন মানে 80-82 সালে যখন ইন্দিরা গান্ধী জিতে আসে, তখন এই কেসটা হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এরপর কি বলা আছে, এইবার বলা আছে এইখানে একটু জিনিসটা ভালো করে বুঝে নাও। দেখো কি বলেছে, বলেছে ডবল জিওপার্ডি। ডবল জিওপার্ডি মানে কি, একই ডবল জিওপার্ডি মানে, জিওপার্ডি মানে হচ্ছে কাউকে সাজা দেওয়াকে বলা হয় হচ্ছে জিওপার্ডি। জিওপার্ডিটা তোমার ইয়ে নয়, তোমার হচ্ছে জিওপার্ডি হচ্ছে ভাব ফাম হিসাব মতো, কথাটা হচ্ছে জিওপার্ডাইজ, ঠিক আছে। তোমার হচ্ছে ডবল মানে কি, দুবার, মানে কি একজন ব্যক্তিকে দুবার সাজা দেয়। আমাদের সংবিধানে বলা হয় কোনো একটা মানুষ ধরো চুরি করেছে, ঠিক আছে, তোমার হচ্ছে ধরো চুরি করেছে, সেই চুরি করার জন্য সে খালি চুরির যে অপরাধটা, সেইটার জন্য সে খালি সাজা পাবে, ঠিক আছে, চুরির জন্য সাজা পাবে। তাহলে এবার ধরো একটা মানে পপুলার কেস মনে পড়ে, ধনঞ্জয় হত্যা মামলা। এই ধনঞ্জয় হত্যা মামলায় কি করে, কি দেওয়া হয়েছিল, ডিবেটেবল মামলা। ধনঞ্জয় মামলায় কি দেওয়া হয়েছিল, সে লোকটা 20 বছর ধরে জেলও খাটলো, লাস্টে তার কি হলো, লাস্টে তার হচ্ছে যে হ্যাং হয়ে গেল, ঠিক আছে, হ্যাং টিল ডে। তার মানে কি, একটা সে হচ্ছে যে যে তার উপর অর্ডার, মানে তার উপর অ্যালিগেশন ছিল যে তাকে রেপ করা হয়েছিল, ঠিক আছে, একটা মেয়েকে আর কি ধনঞ্জয় রেপ করেছিল, সে রেপ করার জন্য হয়েছিল, কিন্তু সে তো রেপের জন্য তাকে হয় জেল দিত বা ফাঁসি দিত, তাহলে তাকে দুটো করে দেওয়া হলো। তা সেখানে তো আমাদের যে সংবিধান বলে যে একই অপরাধের জন্য একই ব্যক্তিকে দুবার সাজা দেওয়া যাবে না, সেটা ভায়োলেট হলো না। তখন সেটাকে বলা হয় যে হেতাল পারেখ, যে হেতাল পারেখকে ধনঞ্জয় নট অনলি রেপ করেনি, রেপও করেছিল, বাট তার উপর তাকে হচ্ছে টর্চার এবং তাকে মার্ডার করেছিল। এই জন্য দুটো আলাদা আলাদা অপরাধ, তাই জন্য তাকে হচ্ছে জেল দেওয়া হয়েছিল, প্লাস হচ্ছে তাকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছিল। যাক, যদিও পরবর্তীতে দেখা গেছে যে যেভাবে কেস ডায়েরি সাজানো হয়েছিল বা কিছু করা হয়েছিল, ওইভাবে হচ্ছে তোমার মানে কাউকে ওইভাবে খুন করা বা করা পসিবল না, মানে টাইমের গ্যাপ প্রচুর আছে, সেটা হয় না। যাক, ওগুলো আমাদের তো জেনে লাভ নেই। যে জিনিসগুলো আমরা হচ্ছে আমরা আমাদের পড়াশোনার মধ্যে ফিরি, যতটুকুনি জানতে দরকার ততটুকুনি জানি। এটা বলা হচ্ছে আর্টিকেল 22 তে, 20 সাব ক্লাস 2 তে বলে, হলো। আচ্ছা, যেমন হচ্ছে the appropriate writ issued by the court to quash the appointment of a person public office, that কি কি আছে, সেটা হচ্ছে কোয়ারেন্টো। কোয়ারেন্টো মানে কি, আমাদের এই যে ধরো আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, এই রাইটস গুলো মানে কি, আমাকে একটা অধিকার দিয়েছে, অধিকার দিয়েছে মানে কি, অধিকার লঙ্ঘিত হতে পারে। সেই অধিকারটা যখন লঙ্ঘিত হবে, সেটা তো আমি কোথাও না কোথাও গিয়ে হচ্ছে চ্যালেঞ্জ করব। সেই চ্যালেঞ্জ করার জন্য যে জায়গাটা, সেই চ্যালেঞ্জ করার জন্য তো আমার একটা অধিকার লাগবে। সেই অধিকারগুলো দেয়া আছে হচ্ছে আমাদের 5টা রিটে: হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টেরিও, কোয়ারেন্টো, আর হচ্ছে প্রভিশন। প্রত্যেকটা রিট আলাদা আলাদা করে পড়াবো। এর মধ্যে বলে দিচ্ছি, হিবিয়াস কর্পাস মানে ধরো তোমার কোনো মুক্তি, মানে হিবিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ এ বডি। টু হ্যাভ এ বডি মানে কি, ল্যাটিনটা। টু হ্যাভ এ বডি মানে কি, মানে কোন অথরিটির দ্বারা কোনো একটা মানে তোমার কে ধরো ধরে নিয়ে যাচ্ছে বা কাজ করছে, সেটাকে বলা হয় হচ্ছে হিবিয়াস কর্পাস।
ম্যান্ডামাস মানে হচ্ছে কোর্ট হচ্ছে নির্দেশ দিচ্ছে, যে কোর্ট, ধরো কোর্ট নির্দেশ দিল না, এতজনের ইয়ে করলো, সেটা করছে হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে কমান্ড, কমেন্ট করছে, এইটা করছে। তারপরে ধরো এই যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, তার যে কোয়াশ করে দিল, সেইটা করে হচ্ছে কোয়ারেন্ট। ঠিক আছে, এই কোয়াশের সাথে কোয়ারেন্টটা মনে রাখবে। প্রহিবিট করে মানে হচ্ছে যে কোনো একটা লোয়ার কোর্ট কোনো একটা ভুল, মানে ধরো জাজমেন্ট দিল, সেটাকে সুপ্রিম কোর্ট বা চেঞ্জ করে দেয় বা সেটা সাইড করে দেয়, তখন করে হচ্ছে তোমার এই প্রহিবিশনের মধ্যে। আচ্ছা, এসসি এসটি দের প্রমোশন কোথায় দেওয়া আছে? আর্টিকেল 16 ক্লজ 4 এ। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 51 এতে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে? 11 ফান্ডামেন্টাল ডিউটিস। হলো, ফান্ডামেন্টাল ডিউটিস কটা কি আছে সব পড়ে লাভ নেই, এগুলো দেখে নাও। আচ্ছা, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স এনিউমারেটেড, কত থেকে বলা আছে বললাম, 12 থেকে হচ্ছে 35 পর্যন্ত। এ দেখো, 1 থেকে 4 পর্যন্ত আমাদের সংবিধানে বলা আছে হচ্ছে তোমার বিভিন্ন, আমাদের বিভিন্ন যে রাজ্য বা রাষ্ট্রের নাম কি হবে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এটা বলা আছে 1 নম্বরে। 2 নম্বরে বিভিন্ন হচ্ছে কি কোন স্টেট কি অ্যাড হবে কি লুজ হবে সেটা বলা আছে। 5 থেকে 11 বলা আছে হচ্ছে সিটিজেনশিপ। তোমার হচ্ছে 12 থেকে 35 বলা আছে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। 36 থেকে 51 বলা আছে হচ্ছে ডিপিএসপি। তোমাদের কাজ হচ্ছে যখন লেখাবো এই 1 থেকে 51 নম্বর পর্যন্ত আর্টিকেল একদম জলের মতো মুখস্থ করবে। ঠিক আছে। আচ্ছা, ফ্রিডম অফ কনসাইন্সনেস আর সাবজেক্টেড টু, আচ্ছা, অল অফ দিস। আচ্ছা, এই জিনিসগুলো বলে দিই। আচ্ছা, ধরো তোমার হচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে আর্টিকেল 19। এবারে ফ্রিডম অফ স্পিচ আছে মানে আমার তো, আমি তো এমন নয় যে মুখ্যমন্ত্রীর নামে আমি কোনো জানি না ফানি না, কোনো আমার কাছে তথ্য নেই প্রমাণ নেই, যা খুশি তাই বলে গেলাম, সেটা তো বলা যায় না, তাহলে তো সেই লাগাম ছাড়া ফ্রিডম অফ স্পিচ হয়ে যাবে। সেগুলোকে আমাদের কি করা হয়, বিভিন্ন যে গ্রাউন্ডের সাপেক্ষে সেইগুলো হচ্ছে তুমি হচ্ছে বলতে পারবে না, সেই কাজগুলো করতে পারবে না, সেই সাবজেক্ট টু মানে তার আন্ডারে ওই জিনিসটাকে হচ্ছে রেস্ট্রিক্ট করা আছে। ফ্রিডম অফ কনসাইন্সেস মানে কি, সেটা হচ্ছে কোনো কিছু আমরা হচ্ছে কোনো কিছু প্র্যাকটিস করা। পাবলিক অর্ডার মানে হচ্ছে কি, কোনো তুমি এমন একটা কাজ করছো যাতে হচ্ছে তোমার কাজের জন্য 10 জনের হচ্ছে অসুবিধা হচ্ছে। এখানে একটা মানে তোমার মামলা একটা দিই, সেটা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার কেস। সেখানে কেসটা কি হয়েছিল, দেখবা হচ্ছে যারা অঘরী হয় তারা হচ্ছে আগেকার দিনে তোমার হচ্ছে শিব তাণ্ডবের একরকম ডান্স করতো। শিব তাণ্ডবের ডান্সটা কি, শিব তাণ্ডবের ডান্স হচ্ছে তোমার সেই মরার মাথার খুলি নিয়ে হচ্ছে নাচ করতো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার অফ করে দেওয়া হয়। আচ্ছা, মরালিটি মানে হচ্ছে, ধর আমি এমন একটা কোনো কথা বলছি যেটা হচ্ছে সমাজে তার খুব কুরুচিকর এফেক্ট করছে, সেটা হচ্ছে মরালিটি। হেলথ মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে সমাজের স্বাস্থ্য বা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে, সেইটা। এই তিনটে গ্রাউন্ডে হচ্ছে তোমার ফ্রিডম অফ কনসাইন্স মানে আমাদের যে কোনো প্র্যাকটিসকে রেস্ট্রিক্ট করা আছে। আচ্ছা, রাইট টু প্রপার্টি কিসের রাইট? রাইট টু প্রপার্টি হচ্ছে এখন হচ্ছে লিগাল রাইট। রাইট টু প্রপার্টি আমাদের ছিল আগে ফান্ডামেন্টাল রাইট 31 ছিল, বর্তমানে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আর্টিকেল 300 ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট থেকে লিগাল রাইটস। আচ্ছা, একজন ব্যক্তিকে কোথায় হচ্ছে ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট মানে হচ্ছে তার সাথে হচ্ছে তাকে পৃথক করা যাবে না, কিসে ইয়েতে? তিনটে, একটা হচ্ছে রিলিজিয়ান, রেস মানে হচ্ছে জাতি, মানে ও হিন্দু বলে ও পরীক্ষাটা দিতে পারবে, ও মুসলিম বলে পরীক্ষাটা দিতে পারবে না, এরকম কোনো ব্যাপার নাই। কাস্ট মানে ও হচ্ছে ব্রাহ্মণ বলে পরীক্ষা দিতে পারবে, একজন এসসি এসটি ওবিসি বলে দিতে পারবে না, এরকম কোনো নেই। সেক্স মানে কোনো একটা কাজ হচ্ছে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না, এরকম কোনো হচ্ছে কাজ নেই। ওই জন্য ইন্ডিয়ান আর্মিতে দেখবে এখন হচ্ছে মেয়েদেরও অ্যালাউ করে বিভিন্ন হচ্ছে জাজমেন্টের জন্য। প্লাস হচ্ছে ধরো আগে খালি মেয়েরা নার্স হতো, এখন কিন্তু ছেলেরাও নার্স হয় হচ্ছে। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ মানে ধরো আমি পশ্চিমবঙ্গে জন্মেছি বলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, মানে এ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে পারবে, ও তামিলনাড়ুতে জন্মেছে বলে দিতে পারবে না, এই সমস্ত জিনিসগুলো বলা নেই। প্লেস অফ বার্থের কনসেপ্ট কোথায় একমাত্র খাটে না, সেই মানে স্পেশাল তোমার প্রভিশন দেওয়া হয় যখন হচ্ছে বিভিন্ন স্টেটের প্রভিন্সেস গুলো হয়, তখন হচ্ছে তোমার এক্সাম গুলো তখন হচ্ছে এই জিনিসগুলো কাজ করে। আচ্ছা, হুইচ অফ দ্য ক্যান এনাক্ট দ্য ল এগেইনস্ট দ্য এবলিশন অফ আনটাচেবিলিটি মানে হচ্ছে যে অস্পৃশ্যতা, অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলা আছে হচ্ছে, মানে কাউকে ওই অস্পৃশ্যতা ছোঁয়া যাবে না, এই করা যাবে না, এটা বলা আছে হচ্ছে আর্টিকেল 70। ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইড, এটা বলা হচ্ছে ডিপিএসপি তে আর্টিকেল 39 এ। ডিপিএসপি টা কি বলতো? ডিপিএসপি টা হচ্ছে আমাদের যারা কনস্টিটিউশনাল ফোর ফাদার ছিল তাদের হচ্ছে বলতে পারো ওয়ান টাইপ অফ ডিরেক্টিভস। সেই ডিরেক্টিভসে কি বলা আছে, যে তোমরা যখন কোনো নতুন একটা রাজ্য গঠন করতে গেলে বা দেশ চালাতে গেলে তো বিভিন্ন বিভিন্ন আইন লাগে, সেই আইনগুলো তোমরা কি কি মাথায় রেখে করবে, সেই যে একটা সেই মানে আমার সাজেশন টাইপ, সেই সাজেশনটা দিয়ে গিয়েছিল হচ্ছে তোমার ডিপিএসপি তে।
যখন কোনো কিছু ল আসবে সেগুলোকে, মানে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড মানে কি, তোমার ধরো হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন তোমার জাস্টিস পায়, আর ফ্রি লিগাল এড মানে যে ধরো হচ্ছে গরিব সে যেন হচ্ছে তোমার হচ্ছে আইনি সহায়তা পায়। দেখবা কেউ কোনো মামলা করতে না পারলে তাকে বলে লিগাল এডে যেতে, লিগাল এডে গেলে তোমার হচ্ছে সেখানকার আইনজীবীরা তোমার হচ্ছে তাদের হয়ে ফ্রিতে মামলা রয়েছে। আইনজীবী কি বিশাল আহামরি ভালো হয়? সেটা হয়তো হয় না, কিন্তু সে তো নিজের কথাটা গিয়ে তো বলতে পারছে কারোর মাধ্যমে, সেইটার জন্য করা হয়েছে হচ্ছে লিগাল এর ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, which of the following article of the constitution guarantee the right to move freely throughout the territory of India? ঠিক আছে, throughout the territory of India তে বলা আছে তোমার হচ্ছে আর্টিকেল 19 মানে হচ্ছে ফ্রিডম অফ, আমাদের হচ্ছে যে বললাম না আর্টিকেল 19 আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে তোমার হচ্ছে কথা বলা, মুক্ত চিন্তা, যে কোনো প্রফেশন চুজ করা বা যেখানে খুশি ঘুরে বেড়া, সেইটা সম্বন্ধে বলা আছে। এবার ধরো যে কোনো প্রফেশন করা বলতে, প্রফেশন মানে তুমি গান বাজনা করো, তোমাকে চুরি করাটা তো প্রফেশন না, সেই জন্য সেগুলোকে হচ্ছে বার লাগানো আছে। চুরি করাটা যেমন ধরো যিনি পলিটি জিনিসটা বুঝে পড়বে তাহলে খুব সহজ, তোমার প্রফেশনটা আছে, কিন্তু প্রফেশনটাতে কোথায় বার লাগানো আছে, তোমার পাবলিক অর্ডার, হেলথ এন্ড মরালিটি, কারণ কিছু চুরি করলে তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি ডিসোসিয়েট হয়, তাহলে ধরো ঘুরে বেড়ানো। এখন তুমি যদি বলো যে আমাকে ইন্ডিয়ান আর্মি সব জায়গায় জম্মু কাশ্মীরে বেস ক্যাম্প দেখাতে হবে, সেটা তো আর দেখাবে না কোনোদিন, কারণ ওগুলো হচ্ছে দেশের সিকিউরিটি বা পাবলিক অর্ডারের প্রশ্ন। সেই জিনিসগুলোকে ওগুলোতে হচ্ছে বার করে দেওয়া যায়। ওই জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তোমার ইয়ে নয়, আলটিমেট নয়, এটা হচ্ছে কিছুটা হচ্ছে রেস্ট্রিকশনের আন্ডারে হচ্ছে রাখা আছে, হয়ে যাচ্ছে। আচ্ছা কি বলছি কথা বুঝতে পারছো তো, নাকি আমি বলে যাচ্ছি তোমরা শুনে যাচ্ছ কিছু ঢুকছে না? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি দাদা। আচ্ছা, দেখো কোনটা ফান্ডামেন্টাল রাইটস অ্যাবলিশড হয় না ডিউরিং হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, যখন ন্যাশনাল এমার্জেন্সি হয়ে যায় না, তখন হচ্ছে আমাদের এই মৌলিক অধিকারগুলো ইয়ে করে, যেমন ধরো যুদ্ধের সময় ধরো আমরা চায়নার বিরুদ্ধে লড়াই করছি, এবার একজন সে বেশি হচ্ছে তার চায়না প্রেম জেগে উঠেছে, সে পাড়ার মোড়ে মোড়ে গিয়ে চায়না আমার জিন্দাবাদ জিন্দাবাদ করে যাচ্ছে, বা তখনই হচ্ছে তখন সে সেনা বা অন্য কারোর মোরাল ডাউন হয়ে যাবে। এইগুলো যাতে না করতে পারে আর্টিকেল 19 এর আন্ডারে, সেই জিনিসগুলোর হচ্ছে ফ্রিডমটা তোমার হচ্ছে দেওয়া আছে। কিন্তু কোন দুটোকে বাদ রাখা হয়েছে, ধরে আর্টিকেল 20 আর 21। আর্টিকেল 20 কি, দুমদাম করে কাউকে ধরে নিয়ে চলে যাবে না। আর 21 এর মাধ্যমে কি মানে হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড হচ্ছে পার্সোনাল লিবার্টি, মানে কি তোমার হচ্ছে ধরো তোমার যুদ্ধ লেগেছে, সরকার বলে তোমার বাড়িতে জল দেওয়া হবে না, ঠিক আছে, লিমিটেড করা হতে পারে, কিন্তু জল দেওয়াটা তো তোমার হচ্ছে বেঁচে থাকার জন্য মৌলিক অধিকার, সেই জিনিসটা কেন দেবে না, যাতে সেটা না হয় এই জন্য আর্টিকেল 20 আর 21 কে তোমার হচ্ছে এই তোমার এমার্জেন্সির বাইরেও রাখা হয়। আচ্ছা, ক্লজ 4 অফ দ্য আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন, সেটা কি করা হয়েছিল, তোমার কোনটা অ্যাড করা হয়েছিল, সেটা করা হয়েছিল তোমার ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছিল, তোমার হচ্ছে সোশ্যাল আর ইকোনমিক্যালি যারা হচ্ছে তোমার হচ্ছে পিছিয়ে আছে, তাদেরকে যাতে তোমার হচ্ছে ইয়ে করা যায়, মানে সব স্পেশাল সুযোগ দেওয়া হয়, সেই ব্যবস্থাটা তোমার হচ্ছে করা হয়েছে। এই যে রিজার্ভেশন নিয়ে তোমরা এত সবাইকে গালাগালি দাও বা ইয়ে করো, আমরা বুঝলাম না যখন, রিজার্ভেশনটা কিন্তু বি.আর. আম্বেদকর সারা জীবনের জন্য রেখে দিতে বলেন, উনি বলেছিলেন যে প্রথম 10 বছর রাখতে, এবং দেশের সবার হচ্ছে জাতগুলোর ইমপ্রুভমেন্ট হবে, এবং তারা হচ্ছে জেনারেলাইজ হয়ে যাবে, তখন তোমার হচ্ছে সংবিধানটা হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে সংবিধান থেকে এই রিজার্ভেশনটাকে তুলে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশ তো প্রথম থেকেই রাজনীতি হয়, তাই জন্য এরা ইচ্ছা করে ইমপ্রুভমেন্টটা করে না, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর তোমার হচ্ছে এই রিজার্ভেশনের এই তোমার আইনটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়। স্বাধীনতার 75 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে এক্সটেন্ড করে যাচ্ছি, বোঝা গেল? আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটি টু আপহোল্ড দ্য প্রোটেক্ট অ্যান্ড সভারেনিটি, এটা হচ্ছে আর্টিকেল 51। শীত এগুলোই তোমার ডাব্লিউবিসিএস মেন্সে এরকম দেয়, এই সাব ক্লাস দিয়ে 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 কোশ্চেন। আচ্ছা, duty of the state to raise the level of nutrition and standard of living to promote the health of the article ইয়েতে কোথায় বলা আছে, আর্টিকেল 47 এ কি বলা আছে, যে স্টেটের নিউট্রিশন লেভেল এগুলো হেলথ কেয়ার করতে হবে। আচ্ছা, এইটা কোথায় টু সাম এক্সটেন্ট অ্যাপ্লাই হয়েছে বলো তো, তোমরা সবাই দেখো, সেটা হচ্ছে তোমার সর্বশিক্ষা মিশন আর হচ্ছে মিড ডে মিল স্কিম। মিড ডে মিল স্কিমে কি বলা হয়েছে, স্ট্যান্ডার্ড অফ লেভেল অফ নিউট্রিশন, নিউট্রিশন কাদের হবে, বাচ্চাদের যদি নিউট্রিশন বাড়ে তবেই তো আজকের বাচ্চা মানে তো সে আগামীর নাগরিক, তাই না? তাহলেই তার যদি নিউট্রিশন হবে, তার জন্য স্টেট হচ্ছে দায়িত্বগুলো দিয়েছে। ডিপিএসপি এই জিনিসগুলো হচ্ছে, এই জন্যই ডিপিএসপি টা এত ইম্পর্টেন্স, মানে ডিপিএসপি টা তোমার হচ্ছে ইয়ে করা হয়েছে। আচ্ছা, ডিপিএসপি ইজ নন জাস্টিফায়েবল,
জাস্টিফায়েবল আর জাস্টিফায়েবল বা জাস্টিসিয়েবল একই কথা। কেন জাস্টিসিয়েবল আর নন জাস্টিসিয়েবল দুটো বলে দিই। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য হচ্ছে জাস্টিসিয়েবল মানে হচ্ছে ধরো তোমার ফান্ডামেন্টাল রাইটস, কেউ তোমাকে কোনো কথা নেই বার্তা নেই পুলিশ এসে তুলে দিয়ে গেল, তাহলে তোমার মৌলিক অধিকার লঙ্ঘিত হলো, যে তুমি কোনো একটা কিছু বলেছো তথ্য দিয়ে, তাও তোমাকে তুলে নিয়ে গেল, তুমি এর বিরুদ্ধে কি কোর্টে হচ্ছে মামলা করতে পারবে, তাই জন্য জাস্টিস পাবে, তাই জাস্টিসিয়েবল। ডিপিএসপি কি? নন জাস্টিসিয়েবল। নন জাস্টিসিয়েবল মানে কি? ধরো তোমাকে বলেছে যে এই স্টেটের নিউট্রিশন আছে, তুমি বললে যে খিচুড়ি আর আলুর দম কেন খাওয়ানো হচ্ছে, আরো ভালো কিছু তোমার হচ্ছে খিচুড়ি আর মটন খাওয়াতে হবে, তাহলে আরো ভালো নিউট্রিশন দিতে হবে। এটা তো সম্ভব নয় না, কারণ আমাদের দেশ হচ্ছে, আমাদের দেশের কাছে প্রথম হচ্ছে লোক প্রচুর কিন্তু রিসোর্স হচ্ছে লিমিটেড, আমাকে সেইভাবে তো বন্টন করতে হবে। তা এইটা যদি জাস্টিসিয়েবলে রাখা হতো তাহলে তো বিশাল সমস্যা। তো এই সমস্যাটা যদি যাতে না হয় তাই জন্য এটাকে রাখা হয়েছে নন জাস্টিসিয়েবল। বোঝা গেল? আমাদের কনস্টিটিউশনের যারা ফাউন্ডিং ফাদাররা মানে 2 বছর 11 মাস, এমন নয় যে আরো 30টা দেশের বই নিয়ে বসেছিল, যার যেখান থেকে পছন্দ হয়েছিল এই পার্টগুলো টুকে দিয়ে সংবিধান বানিয়ে দেয়, অনেক ভেবে 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 ক্লজ গুলোকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, দেখো রিজনেবল রেস্ট্রিকশন। রিজনেবল রেস্ট্রিকশন মানে ওই যে বললাম না, যদি মরার খুলি নিয়ে নাচছে, লোকের অসুবিধা হচ্ছে, এই যে তোমার বেঁধে দেওয়া আছে এই কাজগুলো করতে পারবে না, এই রেস্ট্রিকশনটাকে বলা হয় হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন। মানে কি একটা রিজন দিয়ে রেস্ট্রিকশন। রিজনেবল রেস্ট্রিকশনের বাংলাটা খুব শুনছিলাম, এখন মনে পড়ছে না। এটাকে তোমার করা হয় হচ্ছে কোনো কিছুকে আর্টিকেল 19 ক্লজ 2, যে কোনো তোমার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এ জানবে সেকেন্ড ক্লজের সাব ক্লজ গুলোতে তোমার হচ্ছে এই রিজনেবল রেস্ট্রিকশন বা এই বাঁধাগুলো হচ্ছে তোমার বলা আছে। ঠিক আছে, মাউসটা তো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, হুইচ আর্টিকেল ইজ হচ্ছে রিপিল। আর্টিকেল রিপিল করে দেওয়া হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে, তোমার হচ্ছে আর্টিকেল 31D। 31D তে কি হয়েছে 1977 সালে তোমার হচ্ছে, মানে কি আর্টিকেল 31D তে হচ্ছে তোমার ওই ইয়ে ওই বললাম না, ওই রাইট টু প্রপার্টিটাকে সরিয়ে দেওয়া হয় 300 রেতে, ফান্ডামেন্টাল রাইটস থেকে তুলে দেওয়া হয়েছে। ওখানে একটা ছিল যে তুমি কোনো জমি তোমার চাইলে সরকার নিয়ে নিতে পারে, সেইটা তুমি বাধা দিলে সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই জিনিস। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? 9030 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হচ্ছে 15x5 ওই এসসি এসটি দের হচ্ছে তোমার যে বিভিন্ন যে প্রাইভেট ইনস্টিটিউশন সেখানেও যাতে তারা সুযোগ পায় সেই ব্যাপারটা হচ্ছে দেখা হয়েছে। আচ্ছা, আর্টিকেল 21A মানে হচ্ছে ওই যে তোমার হচ্ছে যে মানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুরা হচ্ছে তোমার স্টেটের হচ্ছে বিনা পয়সায় শিক্ষা পাবে, সেইটা করা হয়েছিল তোমার 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 21 এর হচ্ছে ক্লজ কে অ্যাড করা হয়। বোঝা গেল? আচ্ছা, আর্মড রেবিলিয়নকে কোথা দিয়ে ডিক্লেয়ার করে দেওয়া তোমার ইয়ে করা হয়, সেটা হচ্ছে তোমার 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কেন চেঞ্জ করা হয় বলে দিই। 1976 সালে তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী যখন হচ্ছে তোমার এমার্জেন্সি অ্যাক্ট করেন, তখন হচ্ছে আমাদের এমার্জেন্সির কথা ছিল যে মানে কোনো ভয়ঙ্কর তোমার হচ্ছে যুদ্ধ আর হচ্ছে আর্মড রেবিলিয়ন মানে তখন হচ্ছে রাস্তায় হচ্ছে তোমার মানে যেটাকে বলা হয় হচ্ছে তোমার মিলিটারি কু, মানে সেনা অভ্যুত্থান যাকে গোদা বাংলায় বলে, সেই সেনা অভ্যুত্থান মানে সবাই রাস্তায় আন্দোলনের প্রতিবাদ করছিল, ইন্দিরা গান্ধী বলেছিল এটাই আর্মড রেবিলিয়ন হয়েছে। তো পরবর্তীতে যখন মোরারজি দেশাই আসেন উনি বুঝতে পারেন এ যদি চেঞ্জ না করি পরবর্তীতে আবার ক্ষমতা আসলে আবার এই এক করবে, তখন কি করা হয় উনি আর্মড রেবিলিয়নটাকে এই টার্মটাই হচ্ছে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়। ঠিক আছে, যাতে এই সমস্ত বদমাইশি আর না করতে পারে। ঠিক আছে, জিনিসগুলো আছে। আর্টিকেল 17 অ্যাবলিশন অফ হচ্ছে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার বিরুদ্ধে হচ্ছে যে অধিকার। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আর্টিকেল 40। দুটো হয়, একটা হচ্ছে দুটো মানে দুটো একই জিনিস কিন্তু একটু টার্মিনোলজি আলাদা। ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল মানে কি, যখন আইনের শাসন দেখবা ওই যে কোর্টের সামনে দেয়া থাকে না তোমার হচ্ছে সেই ফাউন্টেন অফ জাস্টিস, দেখবা সেই তোমার চোখটা বাঁধা দাড়ি পাল্লায় মাপছে, যখন মাপছে তখন হচ্ছে তোমার কাউকে দেখবে না যে এ হেড নাকি এ নাকি, অন্যায় করেছে সবার ক্ষেত্রে আইন হচ্ছে সমান। ঠিক আছে, আইনের কাছে সবাই সমান। তারপরে দেখবে জাজরা একটু উঁচুতে বসে, আর তোমার হচ্ছে লয়াররা বা যারা বাদী বিবাদী পক্ষ তারা নিচে বসে। কেন করা হয়েছে এর কনসেপ্টটা হচ্ছে, জাজ হচ্ছে তার ইগলস উইজডম আই দিয়ে তোমার হচ্ছে দুই পক্ষকে সমান নজরে দেখে তুল্য মূল্য বিচার করবে। ঠিক আছে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি,
কোনো যদি একটা ব্যবস্থা হয়, আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। এমন নয় যে ও হিন্দু বলে বেশি প্রোটেকশন দেবে, ও মুসলিম বলে কম প্রোটেকশন পাবে, বা এ হচ্ছে রাজার ছেলে বা মন্ত্রীর ছেলে বলে বেশি প্রোটেকশন পাবে, এ হচ্ছে কম পাবে। এগুলো সবই জানো, যেগুলো লেখা থাকে বেশি হয় কি জিনিস আর বললাম না। ঠিক আছে। আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স ফান্ডামেন্টাল ডিউটি? ফান্ডামেন্টাল ডিউটি কোথাতে বলা আছে? ফান্ডামেন্টাল ডিউটি বলা আছে পার্ট 4A তে। পার্ট 4 এ বলা আছে ডিপিএসপি 51 পর্যন্ত, আর 51 এর এ তে বলা আছে হচ্ছে তোমার কি বলে তোমার হচ্ছে এই মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল। দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি এইমস কি করা হয়েছিল? এইমস করা হয়েছিল আমাদের এরিয়া কত পার্সেন্ট আন্ডার কভারে থাকবে, 33%। যখনই জানবে এই সমস্ত ভালো কাজগুলো, সবসময় ধরে নেওয়া হয় 1/3 পোর্শন যেন হয়। 1/3 মানে হচ্ছে 33.13%, ওই রাফ 33% হলো। আচ্ছা, দ্য পলিসি ইমফাসাইজ আর্টিকেল 24। আর্টিকেল 24 হচ্ছে বলে হচ্ছে তোমার মানে শিশুদের হচ্ছে ওই শিশু শ্রম বিরোধী, মানে কোনো শিশুকে হচ্ছে 14 বছর বয়সী কোনো শিশুকে কোনো বিপজ্জনক যুক্ত কাজে হচ্ছে তোমার যুক্ত করা যাবে না। বোঝা গেল? এবার যুক্ত করা যাবে না মানে এমন নয় তাহলে তো কোনো বাবা মা বাড়িতে ঘর ঝাড় দিতে বললে যে বলবে যে শিশু শ্রম হচ্ছে, সেইটা বলেনি। যে ধরো কোনো বা ধরো ওই তোমার এনসিসি করাচ্ছে, তখন তখন বলে, তখন এখানে ক্লজে একটা বলা আছে যে না, বাড়ির কোনো কাজ বা দেশের কোনো জাতীয় কাজে সেটা হচ্ছে ছোট বড় সবাই হচ্ছে কাজটা করতে হবে। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস বলা আছে? ফান্ডামেন্টাল ডিউটিস বলা আছে হচ্ছে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, ধরো আর্টিকেল 39 এ ওই যে একটু আগে বোঝালাম, ইকুয়াল জাস্টিস আর ফ্রি লিগ্যাল এড। আচ্ছা চলো, পরের কোশ্চেন কি বলেছে? হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিপিএসপি কি বলেছি? পার্ট 4 এ ডিপিএসপি 36 থেকে 51। যতবার একবার করে পড়বে, একবার করে আর্টিকেলটা লিখবে, তাহলেই হচ্ছে সব মনে থাকবে। আচ্ছা, নন জাস্টিসিয়েবল কোনটা? কি বললাম, ফান্ডামেন্টাল রাইটস কোর্টে গিয়ে বলা যায়, কিন্তু ডিপিএসপি হচ্ছে বলা যায় না, সেটা হচ্ছে ডিপিএসপি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ফ্রম হোয়ার দ্য ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? এই জন্য লেখালাম প্রথমে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি কোথা থেকে আছে? আর্টিকেল 32। আর্টিকেল 32 কোথায়? 12 থেকে তোমার হচ্ছে 35 এর মধ্যে, তার মানে কোথায়? 32 তে পড়ে, তার মানে কোথায় আছে? ফান্ডামেন্টাল রাইটস। এরকম ভেবে 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 পড়বে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর্টিকেল 32 মানে কি? কনস্টিটিউশনাল রেমেডিস। কনস্টিটিউশনাল রেমেডিস বলেছে কে? তোমার বি আর আম্বেদকর। কি বলেছে? হার্ট অ্যান্ড সোল। হয়ে গেল। দেখো কি বলেছে? হুইচ অ্যাক্টস প্রোভাইড দ্য রাইট টু রিলিজিয়ন, মানে রিলিজিয়ন নিয়ে আমি প্র্যাকটিস করতে পারবো আর্টিকেল 25 থেকে 28। সে করতে পারবো, কিন্তু এমন নয় যে আমি এমন মানে হচ্ছে তাসা বাজাচ্ছি, সে মানে আমার প্রচুর মনে আনন্দ, পুজোতে আমি হসপিটালের সামনে গিয়ে তাসা বাজাবো, সেই ধরনের অবদ্ধতা আমি যাতে না করাই, তারও হচ্ছে এই যে পাবলিক অর্ডার, মরালিটি আর হেলথ, এই তিনটে গ্রাউন্ডে হচ্ছে তোমার রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া আছে। আচ্ছা, সবসময় বাস্তবের সাথে ভেবে 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 ম্যাচ করে পড়বো, তাহলে দেখবা জিনিস কমন থাকবে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য চিপকো মুভমেন্ট? চিপকো মুভমেন্ট অফ হচ্ছে সুন্দরলাল বহুগুণা। চিপকো মুভমেন্ট কি? ওই সেই হচ্ছে তোমার উত্তরাখণ্ডে ফরেস্ট যাতে না কাটে সেইটার জন্য। আচ্ছা, রাইট টু এলিমেন্টারি এডুকেশন মানে ওই যে মৌলিক শিক্ষা, একটু আগে বললাম 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, আর্টিকেল 21 এতে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আচ্ছা, রাইট টু প্রপার্টি মোরারজি দেশাই 44তম সংবিধান সংশোধনী 78, মানে যত উল্টোপাল্টা ক্লজ গুলোকে ইন্দিরা গান্ধী আর কি তোমার মিস ইউজ করেছিল, সেগুলোকে সব চেঞ্জ করা হয়েছে এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ ডিলিং দ্য রাইট টু প্রপার্টি। ওই তো একই, যেটা হচ্ছে তোমার চেঞ্জ করেছিল এই 44তম সংবিধান সংশোধনী। আচ্ছা, হুইচ অফ দ্য পার্ট আর্টিকেল 36 থেকে 51 ইজ ইনক্লুডেড হুইচ পার্ট? পার্ট 4 ডিপিএসপি, পার্ট 3 হচ্ছে এ পার্ট, পার্ট 5 এ বলা আছে হচ্ছে পার্লামেন্ট। পার্ট 5 পর্যন্ত পড়ো, পার্ট 6 পরে বলছি। আচ্ছা, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ কিসের ক্ষেত্রে বলা আছে? এন্ড ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস, এর ক্ষেত্রে রাইট টু ইকুয়ালিটি। আমি সবাই পাবেন। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড এগেইনস্ট দ্য আরবিট্রারি অ্যারেস্ট? কি বললাম একটু আগে, যে যা খুশি তাই হচ্ছে অ্যারেস্ট করে নেওয়া যায় না, আর্টিকেল 22। আর্টিকেল 22 আরবিট্রারি অ্যারেস্ট। আরেকটা কথা হচ্ছে তোমার, ধরো হচ্ছে কাউকে যদি কোর্টে নিয়ে যায়, এই তোমার অ্যারেস্ট করলে তাকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে প্রেজেন্ট করতে হয়। দেখো না, কাউকে ধরে নিয়ে গেলেই
তাড়াতাড়ি হসপিটালে ছোট মেডিকেল করিয়ে নিয়ে গিয়েই তোমার হচ্ছে তোমার হচ্ছে জাজের কাছে নিয়ে যায়, সেই জাজ তোমার দেয় হচ্ছে তারপর পুলিশ কাস্টাডি বা যে অথরিটি ধরেছে সেই কাস্টাডি গুলো দেয়, কারণ এইটা হচ্ছে তোমার নিয়ম। নাহলে আমি ধরো তোমাকে তুলে নিয়ে গেলাম, তো মনে হলো না কোর্টের সামনে প্রেজেন্ট করলাম না, হয়ে গেল। এবার ধরো তুমি বলবে যে কাউকে তো কেউ তো পালিয়ে টালিয়ে ধরো হিমাচল প্রদেশ চলে গেল, এবার তাকে তো ফ্লাইটে করে আনবে না, অত তো সরকারের পয়সা নেই, খেয়ে দিয়ে কাজ গাড়িতে করে আনবে, এবার গাড়িতে করে আনতে তো 24 ঘন্টা কেন 48 ঘন্টাও লাগতে পারে যাবে, তখন ওখানে এক্সক্লুড জার্নি টাইমটা বলা আছে, মানে ওই জার্নি টাইমটা ওগুলো বাদ, ওই ওকে এনেছে মেডিকেল করেছে কোর্টের সামনে প্রেজেন্ট করা, মাঝখানে যেমন 24 ঘন্টার বেশি না করা হয়। আমাদের যেমন সংবিধান প্রণেতারা করেছিলেন, জানতেন যে সামনের দিনে কি হবে, জন্য সব জিনিসগুলোর ফাঁক ফোকরগুলো যতটা চেষ্টা করেছিলেন তোমার হচ্ছে বন্ধ করে দেবো। আচ্ছা, তোমার কি বলেছে, এই যে বলেছিলাম রিটস, রিটস সম্বন্ধে, মানে রিট মানে কি, তোমার হচ্ছে আমার কোনো কিছু লঙ্ঘিত হলে সেটা গিয়ে আমরা হচ্ছে করবো, কোনটাতে করে, আর্টিকেল 32 তে হলো, সুপ্রিম কোর্টে যায় আর্টিকেল 32 তে, আর হাইকোর্টে যায় হচ্ছে আর্টিকেল 226 এর ইউজ, বুঝা গেল? না বলছি আর্টিকেল 22 কি বলে প্রিভেন্টিভ ডিটেনশন? না, ওইটা আলাদা জিনিস, প্রিভেন্টিভ ডিটেনশন পিউনিটিভ ডিটেনশন জিজ্ঞেস করলে যখন একটা জিনিসটা বলে দিই, প্রিভেন্টিভ ডিটেনশন হচ্ছে আমাদের দেশে দুটো ডিটেনশন হয়, মানে তোমাকে আমরা যে অ্যারেস্টটা বলি না, অ্যারেস্ট কথাটা হয় না, আমাদের কথাটা হচ্ছে ডিটেন করা। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি, আমাদের দেশে সচরাচর ইউজ করা হয় না, মানে কনসেপ্টটা ইউজ করা হয় হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন মানে কি, ধরো তুমি কাউকে খুন করেছো, যে খুনটা তুমি অপরাধটা করে ফেলেছো, তারপর তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে, তারপরে তোমাকে অ্যারেস্ট করা বা তোমাকে হচ্ছে ডিটেন করা হচ্ছে, তোমার অপরাধটা প্রমাণ করা হবে, মানে হচ্ছে সরকার প্রমাণ করবে এবং কোর্ট তোমাকে সাজা দেবে, তুমি করেছো, মানে তুমি অপরাধটা করে ফেলেছো। কিন্তু ধরো তুমি হচ্ছে, আমি মানে একদম ডোন্ট টেক ইট পার্সোনাল, আমি জাস্ট বোঝাচ্ছি, ধরো কেউ একটা কোনো ব্যক্তি কেউ একটা সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত, এবার তুমি পুলিশ তো আর সেটা করতে পারে না যে ভাই এ বোম ফাটাবে বলেছিল, বোম ফেটে 50 জন মরে যাক, তারপর ওকে গিয়ে অ্যারেস্ট করবো, যাতে এই মানে সাংঘাতিক কাজগুলো না হয়, সে কাজ করার জন্য তোমার হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, দেখো কথার মধ্যে লেখা আছে প্রিভেন্টিভ ডিটেনশন, মানে কি ডিটেনশন করছি টু প্রিভেন্ট সামথিং, সেইটার জন্য যে ডিটেনশনটা করা হয় তাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। মানে তুমি তোমার কাছে তোমার উপর নজরদারি চালিয়ে দেখলো যে তুমি এই নেটে এইসব দেখছো, বোম টোম তৈরি করা দেখছো, তার মানে তোমার লক্ষণ ভালো না, আগে থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তুলে নিয়ে গেল, ঠিক আছে, মানে তোমার অপরাধ করার আগে ডিটেন করে দিলে, তাই সেটাকে বলা হয় হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এই প্রিভেন্টিভ ডিটেনশনের সম্বন্ধেই তোমার বলা আছে হচ্ছে আর্টিকেল 22। প্রিভেন্টিভ ডিটেনশন সম্বন্ধে বলা নেই, ডিটেনশন সম্বন্ধে বলা আছে। তার দুটো ভাগ হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন আর হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। এই যে সমস্ত অ্যাক্ট গুলো দেখো দেখো না, তোমার হচ্ছে পোটা টাডা, এই যে বিভিন্ন গুলো, সেগুলো হচ্ছে সব তোমার হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের, বুঝলা? এই ধরো কোনো জঙ্গিদের ধরলে তাদের বিচার হয় কোন আইনে, সব এই প্রিভেন্টিভ ডিটেনশন আইনে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আর্টিকেল 19 এর আন্ডারে কতগুলো তোমার রাইটস গ্যারান্টি করা আছে, রাইটস এর আন্ডারে করা আছে হচ্ছে তোমার 6টা। একটা হচ্ছে কথা বলা আর হচ্ছে কোনো কিছু মত প্রকাশ, কোনো জায়গায় ভদ্রভাবে মানে লাঠিসোঁটা না নিয়ে প্রতিবাদ করা, তারপরে হচ্ছে আমি যে কোনো ইউনিয়ন করতে পারি, আমি ট্রেড ইউনিয়ন, এই সমস্ত ইউনিয়ন গুলো, তারপরে হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ফ্রিলি মানে ভদ্রভাবে ঘুরতে পারি। আচ্ছা, আমি কোনো জায়গায় আমি জমি জমা কিনে সেই জায়গায় আমি বাড়ি করতে পারি। আচ্ছা, আরেকটা কি, আমি যে কোনো তোমার হচ্ছে প্রফেশন, মানে হচ্ছে তোমার যেগুলো লিগাল প্রফেশন, সেই লিগাল প্রফেশন গুলো আমি ক্যারি আউট করতে পারি। আচ্ছা, আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা বললাম, আর্টিকেল 17 এ বলা আছে, ঠিক আছে। কেন এটা করা হয়েছিল, তোমরা ছোটবেলায়, জানি না এই গল্পটা তোমাদের ইংলিশে ছিল কিনা, বি আর আম্বেদকর যখন পড়ছিলেন, বি আর আম্বেদকরের মানে তোমার হচ্ছে তোমার গরমকালে সেই গলা শুকিয়ে যাচ্ছে, উনি জল খেতে হচ্ছে পারছেন না, ঠিক আছে, তা ওনার একজন সহপাঠী, উনি ছিলেন যেহেতু নিচু জাতের, তো তো তা ওনাকে, উনি হচ্ছে ক্লাসের মধ্যে বসতে পারছেন না জল খাওয়ার জন্য, ওনার এক সহপাঠী ওনাকে এনে জলটা দেবে, নাতে কি জলটা কিভাবে দেবে, এমন ভাবে জলটা দেবে, বি আর আম্বেদকর দাঁড়িয়ে থাকবেন হচ্ছে রোদের মধ্যে, ঠিক আছে, ছোটবেলার ঘটনা বি আর আম্বেদকর লিখেছে, ঠিক আছে, তোমার সেখানে ওপর থেকে হচ্ছে কুজোর থেকে জলটা ঢেলে দেবে, সেই কুজোটা যেন কোনোভাবে হচ্ছে তোমার বি আর আম্বেদকরকে টাচ না করতে পারে, টাচ করলে সেই জলটা হচ্ছে তোমার হচ্ছে অশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের হচ্ছে আমাদের তোমার হচ্ছে অস্পৃশ্যতা ছিল, ঠিক আছে, সেই অস্পৃশ্যতাকে বন্ধ করতে সেইটা হচ্ছে তোমার আনটাচেবিলিটিটাকে আনা হয়। মানে কেন আনা হয়েছে এখনকার কনসেপ্টে ভাবে মনে হয় যে কোনো কাজ ছিল না, কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, তাহলে ইতিহাস দেখলে বোঝা যায় হচ্ছে তোমার এই, বোঝা গেল?
হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কন্টেন দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, বললাম আর্টিকেল 25 থেকে 28, এই যে। আচ্ছা, ওখানে কোনটা করতে পারবে না, যে পাবলিক অর্ডার, মরালিটি আর হেলথ। হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল ডিউটিস, মানে মৌলিক কর্তব্যগুলো কোনটি, যে পাবলিক প্রপার্টি বাঁচাবো, মানে যে আমি সরকার ল্যাম্প পোস্ট বানিয়ে দিচ্ছে আলো করার জন্য, আমার ধর আলো, আমার মনে দুঃখ, এত আলো রেখে কি আমি ভেঙে দেবো, এই সমস্ত মানে আমাদের করতে পারবো না, এটা আমাদের বাঁচানো ফান্ডামেন্টাল ডিউটি। তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগ অ্যান্ড লিখেছে, এটা ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম, মানে হচ্ছে জাতীয়, তোমার হচ্ছে জাতীয় সঙ্গীত বা জাতীয় এবং জাতীয় স্তোত্র এবং হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো হচ্ছে আমরা করতে পারবো। টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়াস হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ইন দ্য, মানে যে তোমার হচ্ছে যে বিভিন্ন যে তোমার মানে আমাদের যে মহাপুরুষরা যারা আর কি দেশের জন্য বা দেশপ্রেমীরা, তাদের কথাগুলো আমরা মেনে চলবো, প্রত্যেকটাই হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। ঠিক আছে। আচ্ছা, দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়াজ ইনকর্পোরেটেড, কখন বললাম, এই যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল, পরবর্তীতে আরেকটা হচ্ছে অ্যাড করা হয়। হুইচ অফ দ্য ফলোইং রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টি দ্য ফান্ডামেন্টাল রাইটস এভরি রিসাইডস ইন দ্য কান্ট্রি, এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এই যে তোমার বি.আর. আম্বেদকর বলে গিয়েছে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, মানে কোনো কিছু হলে আমরা কিছু করবো। প্রহিবিশন কোনটা, হুইচ অফ দ্য স্টেটমেন্ট রেসপেক্ট টু রাইট, প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং এন্ড তোমার হচ্ছে ফোর্থ লেবার, মানে হচ্ছে ওই যে তোমার কাউকে সেই হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে পাচার করে দেওয়া, মানে কাউকে পাচার করে দেওয়া মানে কি, তুমি তার মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছ, সেইটার মানে কি তোমার হচ্ছে রাইট এগেন এক্সপ্লয়টেশন, মানে তোমাকে এক্সপ্লয়েট করে নিয়ে যাচ্ছিল, তার এগেনস্টে তোমার রাইট দিচ্ছে, সেটাকে এগেনস্ট করার জন্য এটা বলা হচ্ছে প্রহিবিশন অফ হচ্ছে ট্রাফিকিং এন্ড হচ্ছে ফোর্স লেবার। ঠিক আছে, বুঝতে পেরেছো? পলিটি বুঝতে পারছো আস্তে আস্তে সবাই পলিটি কি হচ্ছে বলছি? আচ্ছা দেখো, আরো কয়েকটা কোশ্চেন হচ্ছে করি, দেখো আর্টিকেল 21A কি, কনস্টিটিউশন প্রোভাইডস, ওই যে কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, কি বললাম আর্টিকেল 21A তে, ফান্ডামেন্টাল রাইটস। হলো, নেম দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে করেছিল কি 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট। অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট টু প্রপার্টি কি, আগে ছিল হচ্ছে তোমার এফআর, এখন কি বললাম, এখন এলআর এ ঢুকিয়ে দিয়েছে, লিগাল রাইটস এ। ঠিক আছে। আচ্ছা, যদি এই কোশ্চেনটা এসএসসি তে দেখো না, তাহলে এই এসএসসি তে লিগ্যাল রাইট থাকে না, কথাটা থাকে হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, সেটাও একই মানে, সেটাও মানতে পারো। ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস, কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস, 11 ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, if the government of a state fail to enforce the DPSP of the state, the কি বলেছে, the a citizen can move which of the following to writ petition, কি বলেছি, ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল, তাই কোর্টের মধ্যে কোনো কোর্টে হচ্ছে যেতে পারবে না, এটাই হচ্ছে বোঝায় হচ্ছে নন জাস্টিসেবল। আচ্ছা দেখো, পরেরটা কি বলেছে, দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশন কোথায় বলা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিজ বলা হয়েছে শিডিউল বললে আছে, পার্ট 4A of the constitution। আচ্ছা, which article of the Indian constitution state will not deny to any person equality before law and equal protection, কোথায়, আর্টিকেল 14 এ বলা আছে। আর্টিকেল 12 এ বলা আছে হচ্ছে ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 13 এ বলা আছে হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। আচ্ছা, যখন বলছি জিনিসটা বলবি, স্টেট মানে কি বলতো, স্টেট মানে খালি রাজ্য না, স্টেট মানে হচ্ছে স্টেট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই সমস্ত জিনিসগুলোকে হচ্ছে তোমার বলা হয়েছে। যেমন আমাদের এসএসসি মামলাতে স্টেট মানে কটাগুলো পার্টি ছিল জানো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এইগুলাও হচ্ছে স্টেট, মানে কি এরা হচ্ছে অপরাধ করেছিল যাদের ভুল চাকরি দিয়ে, তাই জন্য এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে স্টেট কে পার্টি করা হয়। বুঝলে ডেফিনেশন অফ স্টেট মানে কি ফান্ডামেন্টাল রাইটস এ, বুঝতে পারলে? আচ্ছা দেখো, আচ্ছা 86 কনস্টিটিউশন মানে কি 6 বছর বয়সে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। ফান্ডামেন্টাল ডিউটি এখন কিসে আছে, পার্ট 4 এ আর্টিকেল 51A। দেখো তো কিরকম ভাবে গুলিয়ে দেয়, পার্ট 4 আর্টিকেল 51, পার্ট 4 এ দেখে লোকে মেরে দেবে, এই যে 51A তে বলা আছে সেটা দেখ, কারণ 51 তে তো বলা আছে ডিপিএসপি পর্যন্ত, এই জন্যই অপশন খুব ভালো করে দেখতে হয়। দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন, ডিপিএসপি কোথা থেকে নিয়েছিল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান অ্যাক্ট নয়, সুইজারল্যান্ড নয়, নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। দেখো,
সিটিজেন, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, কারণ কি, কারণ এখানে হচ্ছে প্রেসিডেন্ট নিয়ে আছে তো, প্রেসিডেন্ট একটু না বললে বুঝতে হবে না, কোশ্চেন গুলো সব হচ্ছে অচেনা 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 লাগবে, ঠিক আছে। প্রেসিডেন্টটা হচ্ছে নেক্সট দিন হচ্ছে তোমাদের বলবো। আচ্ছা তোমাদের ম্যাথের কোনো টপিক কেউ